কাজে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল, কয়েকজন ব্যক্তিকে তারা সেখানে তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা। কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত 2 দিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে, দাবি দাবা যাই থাকে সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল, ষষ্ঠ উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসরাত আব্দুল্লাহর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল টাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে ছাত্রদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইজতেমা মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনের কাজ।